রাইটিংয়ে প্রিসি রাইটিং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ক্লার্কশিপ মেন্সের ক্ষেত্রে বা ডব্লিউপিএসআই বা ডব্লিউবিসিএস, পিএসসি মিসলিনিয়াস, এখানে প্রিসি রাইটিং খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক মেন্সের ক্ষেত্রে। তো আজকে আমরা মোটামুটি এই ভিডিওর মাধ্যমে জানব প্রিসি রাইটিং কীভাবে লিখতে হয়, কী করতে হয় এবং কী করতে হয় না, কোন জিনিসগুলোকে মাথায় রাখতে হয়। তাহলে এখানে একটা ছকের মাধ্যমে আমি দেখিয়েছি যে ডু অ্যান্ড ডোন্টসের ছক। তাহলে আমাদের প্রিসি রাইটিং লিখতে গেলে প্রথমে আমাদেরকে প্রিসি প্যাসেজ যেটা দেওয়া হবে সেটা পড়তে হবে। তো সেটা অন্ততপক্ষে 2বার বা 3বার পড়ার পর কি বলতে চাইছে মেন আইডিয়াটা বোঝার চেষ্টা করতে হবে। এইবার 2 নম্বরে আমাদেরকে সেন্ট্রাল থিম বা মেন পয়েন্ট যেগুলো সেগুলো বুঝতে হবে। মেন পয়েন্টের বলতে যে টেক্সটে আমরা যখন আরও পরবর্তী দিকে যখন আরও ডিটেলসে আলোচনা করব তখন বুঝবো যে আমাদের প্রিসি রাইটিংয়ের প্যাসেজে কোনো কিছু বলা থাকলে আমাদেরকে ভেতরের থিমটা ধরতে হবে যে আসলে এর মাধ্যমে কি বলতে চাইছে। সেটা জেনারেলি রিফ্লেক্সিভ যে প্যাসেজগুলো থাকে সেই প্যাসেজে জেনারেলি এই থিমগুলো পাওয়া যায়। আমাদের যে প্রিসি রাইটিংয়ের যে কোশ্চেনগুলো আসে সেগুলো জেনারেলি ন্যারেটিভ বা রিফ্লেক্সিভ এই 2 ধরনের হয়। অন্যান্য জিনিসগুলো জেনারেলি দেখতে পাওয়া যায় না, এরই মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকে। তো 4 নম্বরে মেনটেন দ্য সেম অর্ডার অফ আইডিয়াস অ্যাজ ইন দ্য অরিজিনাল প্যাসেজ। তাহলে যেভাবে বলেছে পরপর সাজানো আছে ভাবনা চিন্তাগুলো সেভাবেই আমাদেরকে বলতে হয়। আমরা প্রথমে যে কথা বলা আছে সেই কথাকে শেষের দিকে প্রিসিতে লিখতে পারি না, আমাদেরকে ক্রনোলজিক্যাল ওয়েতেই সাজাতে হবে সব কিছু যেভাবে বলেছে। কিপ দ্য প্রিসি অ্যাবাউট 1/3 অফ দ্য অরিজিনাল লেন্থ। তো 1/3 লেন্থে রাখাটা এইটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার। এটা একটা, যেমন ধরা যাক যে একটা প্রিসির অরিজিনাল প্যাসেজটা 150 ওয়ার্ডের, তাহলে 1/3 মানে কি আমাকে 50 ওয়ার্ডসের মধ্যে মোটামুটি নিয়ে আসতে হবে, ±5 এটা মার্সি করা যায়। বেশি হলে বা কম হলে সমস্যার কারণ হয়ে যাবে। যেমন এখানে ডোন্টসে যেখানে দিয়েছি ডু নট মেক ইট টু শর্ট অর টু লং, যে আমাদের 1/3 করতে হবে কিন্তু আবার 1/3 চাইতে খুব ছোট বা ওর চাইতে হয়তো হাফ করলাম, এটা করতে দেওয়া যাবে না। রাইট ইন এ সিঙ্গেল প্যারাগ্রাফ ইউজিং সিম্পল ক্লিয়ার ল্যাঙ্গুয়েজ। তা আমরা প্যাসেজে যদি 2টো প্যারাগ্রাফ থাকে বা 3টে প্যারাগ্রাফ থাকে তাহলে আমাদেরকে প্রিসি লেখার সময় একটা সিঙ্গেল প্যারাগ্রাফেই প্রিসিটা লিখতে হবে। গিভ এ সুটেবল অ্যান্ড কনসাইজ টাইটেল টু দ্য প্রিসি। অবশ্যই আমাদেরকে একটা প্রপার শিরোনাম দিতে হবে, শিরোনামটা না দিলে হবেই না। রিভাইজ ইউর প্রিসি ফর গ্রামার, স্পেলিং অ্যান্ড কোহারেন্স, যে ঘুরে ঘুরে দেখতে হবে যে 1 বা 2বার যে গ্রামার টামারগুলো ঠিক করছি কিনা। কারণ একটা প্রিসিতে আমি একটা জিনিসকে ছোট করে লিখছি, সেখানে যদি আমার গ্রামারটিক্যাল মিস্টেক্স হয়ে যায় তাহলে সেটা একটা বড়সড় এবং ভুল ব্যাপার হয়ে যাবে। রাইট ইট ইন থার্ড পারসন লাইক ইট হি, সি অ্যান্ড দে। তাহলে আমরা জেনারেলি প্রিসিকে থার্ড পারসনে লিখবো। ব্রিং দ্য রাইটার্স ভিউ নট ইউর্স, যে নিজের ভাবনা চিন্তা নয়, রাইটার্সের ভাবনা চিন্তা, রাইটার কী ভাবতে চাইছে সেটা আমরা তুলে ধরবো। তাহলে ডোন্টসের ক্ষেত্রে যে জিনিসগুলো দিয়েছি, 1 নম্বর হচ্ছে ডু নট কপি সেন্টেন্স ডাইরেক্টলি ফ্রম দ্য প্যাসেজ। আমাদের প্রিসি লেখার সময় আমরা ওই যে ওখানকার কোনো রাইটিংকে তুলে বসে দিলাম, ওখানে কোনো সেন্টেন্স, এটা করা যাবে না। আমাদের যদি মনে হয় যে এই সেন্টেন্সটাকে দিতে হবে, এই সেন্টেন্সটা ইম্পর্টেন্ট সেন্টেন্স, তাহলে আমরা একটু ঘুরিয়ে লেখার চেষ্টা করব সেই সেন্টেন্সটাকেই। একেবারেই পুরো হুবহু কপি কখনোই করা উচিত নয়। তারপরে ডোন্ট ইনক্লুড এক্সাম্পল, ইলাস্ট্রেশন অ্যান্ড রিপিটেশন ফ্রম দ্য প্যাসেজে অনেক এক্সাম্পল দেওয়া থাকবে। লেখক হয়তো তার নিজের আইডিয়া বোঝানোর জন্য অনেক এক্সাম্পল বা ইলাস্ট্রেশন, উদাহরণ বিভিন্ন বা একই জিনিসকে বারবার লিখেছে। আমরা যখন প্রিসি লিখবো তখন এই জিনিসগুলোকে পরিহার করব। ডোন্ট ইউজ পার্সোনাল ওপিনিয়ন, কমেন্টস অ্যান্ড ইন্টারপ্রিটেশন। নিজস্ব ইন্টারপ্রিটেশান, পার্সোনাল ওপিনিয়ন, সেগুলোকে আমাদেরকে নিজের পকেটেই পুরে রাখতে হবে। লেখক বা রাইটারের মতামত কী
সেইটাকে আমাকে ধরে সেটাকে আমাকে ছোট করে লিখতে হবে। তারপরে ডোন্ট চেঞ্জ দ্য মিনিং অফ টোন অফ দ্য প্যাসেজের যে মেইন যে টোনটা কী বলতে চাচ্ছে সেটা কখনোই চেঞ্জ করা যাবে না। ডোন্ট মেক ইট টু শর্ট অর টু লং, এটা তো বললাম। খুব ছোটো বা খুব বড় করা যাবে না, 1/3 করতে হবে মোটামুটি। ডোন্ট ইউজ ডিফিকাল্ট ওয়ার্ডস অর কমপ্লেক্স সেন্টেন্স আননেসেসারি, যে এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে যিনি খাতা দেখবেন তার কাছে হয়তো মানে এমন কিছু আমি লিখবো না যাতে তাকে মানে পড়তে সেখানে বুঝতে তার মনের মধ্যে খটকা লাগছে যে কি বলতে যাচ্ছে। তাহলে আমরা সবসময় চেষ্টা করব যে খুব ইজি এবং সিম্পল ভাষাতে পরিষ্কার করে ব্যাপারটাকে বলা। ডোন্ট সাবমিট ইট উইদাউট এনি চেকিং, তো এটা তো অবশ্যই। আর ডোন্ট লিভ দ্য পিসি উইদাউট টাইটেল ছাড়া পিসি করা যাবে না, এবং চেকিং আবার ঘুরে করতে, এটা তো ব্যক্তিগত ব্যাপার। ডোন্ট ইউজ ফার্স্ট পারসন লাইক আই অ্যান্ড উই, মাই, মাইন, আওয়ার, আস, এটসেট্রা। তো এই জিনিসগুলো ব্যবহার করা যাবে না। অ্যান্ড অ্যাভয়েড ইউজ অফ সেকেন্ড পারসন, তাহলে আমরা ফার্স্ট পারসন মোটেই ব্যবহার করব না, এবং চেষ্টা করব সেকেন্ড পারসনও ব্যবহার না করার। এইবার পিসি অনেক ধরনের হয়, তার মধ্যে যেগুলো আমাদের এক্সামের ক্ষেত্রে ইম্পর্টেন্ট তার একটা হচ্ছে ন্যারেটিভ পিসি। তা ন্যারেটিভ পিসি কাকে বলে না? এই ন্যারেটিভ পিসি সামারাইজ স্টোরি, ইভেন্ট অর ইনসিডেন্ট। স্টোরি, ইভেন্ট, ইনসিডেন্টকে যদি আমি সামারাইজ করি তাকে আমরা ন্যারেটিভ পিসি বলতে পারি। এখানে জেনারেলি কোনো সেন্ট্রাল আইডিয়া বা এই জাতীয় কিছু থাকে না। এবার আমরা এইসব পিসিগুলোকে অবশ্যই থার্ড পার্সনে লিখব। আমরা শুরু করতে পারি দ্য রাইটার্স ভিউ, রাইটার সেড, এটসেট্রা, বা ইন দিস প্যাসেজ দ্য রাইটার্স ওয়ান্টেড টু কনভে, এইভাবে শুরু করতেই পারি। অ্যাভয়েড পার্সোনাল অপিনিয়নস অর রিফ্লেক্স, অ্যান্সার হু, হোয়াট, হোয়েন, হোয়ার অ্যান্ড হাউ, এই জিনিসগুলোকে আমাদেরকে জেনারেলি করতে হবে। তাহলে যদি এক্সাম্পল হিসাবে দেওয়া যায়, ইফ দ্য অরিজিনাল প্যাসেজ ইজ অ্যাবাউট ফ্লাড ইন নর্থ বেঙ্গল, দ্য ন্যারেটিভ পিসি উইল ডিসক্রাইব দ্য ইভেন্ট, দ্য ড্যামেজেস, দ্য রিলিফ মেজার ইন সিকোয়েন্সেস। পরপর যেমন করে দিয়েছে আমরা সেই সিকোয়েন্সে বসাবো, কিন্তু একটু ছোটো করে লিখে দেবো। এটা অনেকটা সারাংশের মতো হবে। বাংলাতে যে আমাদেরকে সারাংশ লিখতে দেওয়া হয় অনেকটা সেইভাবে। রিফ্লেক্সিভ পিসি কি না? রিফ্লেক্সিভ পিসি সামারাইজ এ প্যাসেজ দ্যাট ইজ ফিলোজফিক্যাল, মোরাল অ্যান্ড সাইকোলজিক্যাল। তাহলে আমাদের জেনারেলি এক্সামে যেটা আসে সেটা হচ্ছে রিফ্লেক্সিভ পিসি। এখানে ফিলোজফিক্যাল, মোরাল বা সাইকোলজিক্যাল নেচারের হয়, এবং আইডিয়া, ভ্যালু, হিউম্যান বিহেভিয়ার, লাইফ লেসন সম্পর্কে কোনো মানে প্যাসেজ থাকে, এবং আমাদেরকে সেন্ট্রাল আইডিয়াটাকে টেনে বের করে লিখতে হয়। পারপোজ কিনা টু ক্যাপচার থটস, রিজনিং, রিফ্লেকশন অফ দ্য অরিজিনাল অথার ইন কনডেন্স ফর্ম। যে এর মানে কারণটা কি এইভাবে মানে পিসি লেখা, যে অরিজিনাল অথারের যে ভাবনা চিন্তা সেটাকে খুব শর্টকাটে পরিষ্কার করে বলা। টোনটা হচ্ছে থটফুল অ্যান্ড ইন্টারপ্রিটিভ, মানে এখানে আমরা ব্যাখ্যা করব। হ্যাঁ, তারপরে কি ফিচার্সগুলো আমাদেরকে কি দেখতে হবে না? ফোকাস অন আইডিয়াস রাদার দেন অ্যাকশন। আইডিয়াটা কি বলেছে, কি করেছে সেটা নয়, ঠিক আছে? এক্সপ্লেন হোয়াই সামথিং হ্যাপেন অর হোয়াট ইট টিচেস, যে কেন এটা হয়েছে, কি এটা শেখালো। মে ইনক্লুড মোরাল ইনসাইট অর কনক্লুশন। লাস্টে আমরা পিসির মাধ্যমে হয়তো কি বোঝাতে চাচ্ছে সেইটা নিয়ে একটা মোরাল ইনসাইট দিতে পারি, এবং জেনারেলি আমরা এটা প্রেজেন্ট টেন্সে লিখব। এক্সাম্পল হিসাবে বলা যেতে পারে যে ইফ দ্য প্যাসেজ ডিসকাস হাউ ফেলিয়ার লিডস টু গ্রোথ অর ইম্পর্টেন্স অফ অনেস্টি, দ্য রিফ্লেক্সিভ পিসি উইল ফোকাস অন দিস আইডিয়াজ অ্যান্ড লেসন। তাহলে যদি কোনো প্যাসেজ ফোকাস করে কি না, ফেলিয়ার লিডস টু গ্রোথ অর দ্য ইম্পর্টেন্স অফ অনেস্টি, যারা ফেলিয়ার হয় তো তারাই কি করে, ওই যে সততা বা সত্যবাদিতা এই জিনিসগুলোকে প্রমোট করে, এই জিনিসগুলোর গ্রোথের কারণ হিসাবে হয়ে দাঁড়ায়। এইবার এখানে আমরা একটা পিসি প্যাসেজ দিয়েছি, আমাদের এটাকে পড়া যাক, এবং পড়ে এটাকে কিভাবে পিসি লেখা হয়েছে সেটাকে বোঝা যাক। ডিসিপ্লিন ইজ দ্য ফাউন্ডেশন অফ ক্যারেক্টার অ্যান্ড সাকসেস ইন লাইফ। তাহলে ডিসিপ্লিন বা নিয়মানুবর্তিতা হচ্ছে আমাদের জীবনের মানে চরিত্র গঠন করার মূল ভিত,
এবং এটা আমাদের জীবনকে সাকসেস বা সাফল্য লাভেও সাহায্য করে। ইট মিনস কন্ট্রোল ওভার ওয়ানস থট, অ্যাকশন অ্যান্ড বিহেভিয়ার অ্যাকর্ডিং টু মোরাল অ্যান্ড সোশ্যাল রুলস। ঠিক আছে, তো এটা মানে হচ্ছে যে কোনো একজন ব্যক্তির তার ভাবনা চিন্তা, অ্যাকশন এবং বিহেভিয়ারের উপরে যেটা সোশ্যাল রুলস আছে, সোশ্যাল নর্মস আছে, সেই অনুযায়ী তার যে বিহেভিয়ার হওয়া উচিত সেইটার উপরে কন্ট্রোল রাখা। ফ্রম স্টুডেন্টস টু সোলজার, এভরিওয়ান নিডস ডিসিপ্লিন টু পারফর্ম ডিউটি সিনসিয়ারলি অ্যান্ড এফেক্টিভলি। তাহলে স্টুডেন্ট থেকে বা সোলজার থেকে সবারই লাইফে ডিসিপ্লিন দরকার, টু পারফর্ম ডিউটি সিনসিয়ারলি অ্যান্ড এফিসিয়েন্টলি। নিজের যে ডিউটি আছে সেটাকে পুরোপুরি মানে সুন্দরভাবে করার জন্য। এ ডিসিপ্লিন পারসন রেসপেক্ট টাইম, ওবেজ অথরিটি অ্যান্ড অ্যাক্টস রেসপন্সিবিলি। তাহলে একজন যে ডিসিপ্লিন পারসন হয় সে সময়ের দাম দেয়, অথরিটিকে ওবে করে, মান্য করে, এবং মানে তার উপরে যারা আছে, এবং তার সমস্ত কর্মই রেসপন্সিবিলিটি, মানে সে রেসপন্সিবিলিটি নেয় সমস্ত কাজের উপরে। ইন এ ফ্যামিলি ডিসিপ্লিন ব্রিংস পিস, ইন স্কুল ইট এনশিওর অর্ডার, ইন অফিস ইট ইনক্রিজেস প্রোডাক্টিভিটি। তাহলে ফ্যামিলিতে যদি ডিসিপ্লিন থাকে তাহলে শান্তি আনে, স্কুলে হলে এটা একটা অন্যরকম একটা নিয়মবর্তিতা নিয়ে আসে, এবং অফিসে ডিসিপ্লিন কী করে, প্রোডাক্টিভিটি বাড়ায়। উইদাউট ডিসিপ্লিন ক্যাওস অ্যান্ড কনফিউশন টেক ওভার। যে ডিসিপ্লিন ছাড়া আমাদের জীবনে কি আছে, সব ঝামেলা, দ্বন্দ্ব, এইসব জিনিস। অ্যান্ড সোসাইটি লুজেস স্ট্যাবিলিটি, সোসাইটিও তাদের স্ট্যাবিলিটি বা তার যে একটা দৃঢ়তা, স্থিরতা, এইসব লুজ করে। ডিসিপ্লিন ডাজ নট রেস্ট্রিক্ট ফ্রিডম, র্যাদার ইট গাইডস ইট ইন দ্য রাইট ডিরেকশন। তাহলে ডিসিপ্লিন কখনোই, ডিসিপ্লিন মানে কিন্তু ফ্রিডমের কার্বোরেশন নয়, ফ্রিডমকে যে খাটো করার নয়, বরং কী করে, এটা সঠিক দিশা দেয়, রাইট ডিরেকশন দেয়। এ পার্সন হু নোজ সেলফ কন্ট্রোল ইজ ট্রুলি ফ্রি বিকজ হি অ্যাক্টস উইথ পারপোজ অ্যান্ড নট ইম্পালস। যে একজন লোক যে কিনা সেলফ কন্ট্রোল রাখতে পারে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই লোক সে কী করতে পারে, সে কাজকর্ম করে তার কারণের জন্য, আবেগ তাড়িত হয়ে নয়। দ্য প্রোগ্রেস অফ নেশন ডিপেন্ডস লার্জলি অন দ্য ডিসিপ্লিন বিহেভিয়ার অফ ইটস সিটিজেন। কোনো দেশের উন্নতি নির্ভর করে কি, তাদের দেশের যে সিটিজেনস আছে, যারা নাগরিক, তাদের যে বিহেভিয়ারের উপরে, ডিসিপ্লিন বিহেভিয়ারের উপরে। হেন্স ডিসিপ্লিন মাস্ট বি লার্নড আর্লি ইন লাইফ অ্যান্ড প্র্যাকটিস ইন এভরি স্টেজ অফ গ্রোথ। সেই জন্য ডিসিপ্লিন কী দরকার, মানে খুব অল্প বয়সে শেখা উচিত, বোঝা উচিত, প্র্যাকটিস করা উচিত প্রতিটা জীবনের সময়। এইবার আমরা যে এই যে প্যাসেজটা পড়লাম, এখান থেকে কি ধারণা হচ্ছে, বারবার একই কথা বলা হচ্ছে যে ডিসিপ্লিন ডিসিপ্লিন ডিসিপ্লিন। তাহলে এই যে এখান থেকে আমরা যে একটা ওয়ার্ডকে বারবার পাচ্ছি, এই যে একই জিনিসকে বারবার বুঝছি, তাহলে এটাকে পড়ে বোঝা যাচ্ছে কি না, মানুষের জীবনে যে ডিসিপ্লিনের যে ইম্পর্টেন্স আছে সেটাকেই বারবার তুলে ধরছে, এবং সেই ডিসিপ্লিন হলে কি কি হতে পারে, সেটা বাড়ি হোক, স্কুল হোক বা অফিস হোক, সেটাকেই বারবার তুলে ধরা হয়েছে। এইবার আমরা এখানে হেডিং দিলাম দ্য ইম্পর্টেন্স অফ ডিসিপ্লিন। এখানে আমরা জুড়তে পারি যে ইন হিউম্যান লাইফ, এটা করতেও পারতাম। তো আমরা এখানে মোটামুটি 180 ওয়ার্ডের যেটা লেখাটাকে, সেটাকে 60-এর মতো মানে 1/3 নিয়ে আসার চেষ্টা হয়েছে। তাহলে প্রথম লাইন আমরা কি করছি, যে ডিসিপ্লিন ইজ এসেনশিয়াল ফর ক্যারেক্টার অ্যান্ড সাকসেস অ্যাজ ইট টিচেস কন্ট্রোল ওভার থটস অ্যান্ড অ্যাকশন। তাই ডিসিপ্লিন কী করে না, এই যে বিভিন্ন রকমের যে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে, এসেনশিয়াল ফর ক্যারেক্টার অ্যান্ড সাকসেস অ্যাজ ইট টিচেস কন্ট্রোল ওভার থট অ্যান্ড অ্যাকশন, যে মানে চারিত্রিক বৈশিষ্ট্য তৈরি করতে এবং সাফল্য জীবনে আনতে সাহায্য করে, শেখায়। এবং আমাদের যে কাজকর্ম বা আমাদের যে ভাবনা চিন্তা, এর উপরে যে নিয়ন্ত্রণ, সেটাও ডিসিপ্লিনের মাধ্যমে আসে। ইট ব্রিংস পিস ইন ফ্যামিলিজ, অর্ডার ইন স্কুল অ্যান্ড এফিসিয়েন্সি অ্যাট ওয়ার্ক। তাহলে এটা কি করে, স্কুলে মানে প্রথমে ফ্যামিলিতে শান্তি নিয়ে আসে, স্কুলে হচ্ছে অর্ডার নিয়ে আসে। অর্ডার মিনস এখানে একটা ডিসিপ্লিন, মানে প্রপার 1 by 1 কোনো কাজ হচ্ছে বা এই জাতীয়। অ্যান্ড এফিসিয়েন্সি অ্যাট ওয়ার্ক, এবং অফিসে কী করে, এফিসিয়েন্সি নিয়ে আসে। এ ডিসিপ্লিন পারসন ভ্যালুজ টাইম অ্যান্ড রেসপন্সিবিলিটি। তাহলে যে লোক ডিসিপ্লিন হয় তারা কি করে, ওই যে সময় এবং
এবং দায়িত্ব, এই দুটোকেই খুব গুরুত্ব দেয়। ইট ডাজ নট লিমিট ফ্রিডম বাট গাইডস ইটস রাইট, যে এটা কখনোই কোনো কারো স্বাধীনতাকে খর্ব করে না, বরং এটা দিশা দেয় যে কীভাবে স্বাধীনতা উপভোগ করতে হবে। দ্য প্রোগ্রেস অফ এ নেশন ডিপেন্ডস অন দ্য ডিসিপ্লিন কন্ডাক্ট অফ ইটস সিটিজেন, যে কোনো দেশের উন্নতির জন্য কি দরকার না, সেই দেশের পাবলিকদেরকে ডিসিপ্লিন হওয়া খুব প্রয়োজন। তো যাই হোক, এখান থেকে মোটামুটি একটা মানে আইডিয়া করার চেষ্টা করছি। এরপরে আমাদের এই পরপর করে এই জিনিসগুলো বলতে থাকবো। ওকে, থ্যাংক ইউ।